Hare Krishna. Okay, so আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে চর্চা করব। আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে ভগবত ধাম যাওয়া, ভগবত ধাম ফিরে যাওয়া, গোলক বৃন্দাবন ফিরে যাওয়া। আর সেটার জন্য আমরা ভগবানের সাথে পুনর যেটা আমাদের সম্বন্ধ ছিল সেটাকে রিভাইভ, আবার আমরা সেই সম্বন্ধকে পুনর রিভাইভ করতে চেষ্টা করছি। কিন্তু এই ভৌতিক জগতে আমাদের দুই রকম সম্বন্ধ আছে, একটা হচ্ছে আমাদের ভগবানের সাথে সম্বন্ধ, আর একটা হচ্ছে আমাদের আত্মীয়দের সাথে, আমাদের বন্ধু বান্ধব সাথে যে সম্বন্ধ। আর এই দুটো সম্বন্ধর একটা সমতুল মানে একটা ব্যালেন্স থাকা খুবই দরকার আছে। কেন যদি কারো সম্বন্ধ যদি ভগবানের সাথে খুব ভালো, কিন্তু যারা আমাদের আশেপাশে থাকে আমাদের আত্মীয়, ওদের সাথে যদি সম্বন্ধ ভালো না থাকে, তাহলে ধীরে ধীরে আমাদের সম্বন্ধ ভগবান সাথেও খারাপ হয়ে যাবে। যেহেতু আমরা জব করতে পারবো না ভালোভাবে, কেন আমাদের বাকি সম্বন্ধগুলো ভালো নেই, তাহলে আমরা আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে পারবো না। আর যদি আমাদের সম্বন্ধ আমাদের আত্মীয়দের সাথে খুব ভালো কিন্তু ঠাকুরের সাথে ভালো নেই, তাহলে ওটাই বেশি দিন চলবে না। যেরকম একটা কোনো বিল্ডিং, যদি কোনো বিল্ডিং বানানো হয় তাহলে ও বিল্ডিং এর ফাউন্ডেশনটা খুবই ইম্পর্টেন্ট। যদি বিল্ডিং এর ফাউন্ডেশনটা ভালো না হয় তাহলে কি হবে, একতলার উপরে আরেক তলার উপরে আরেক তলা আমরা বানাতে থাকবো, কিন্তু যদি একটু ঝড় বৃষ্টি আসবে পুরো বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে। Can you just confirm this? There's a small notification coming. তাহলে ও পুরো বিল্ডিংটা পড়ে যাবে। তার মানে দুটোই খুব গুরুত্বপূর্ণ, ভগবানের সাথে আমাদের সম্বন্ধ আর আমরা যাদের সাথে থাকছি ওদের সাথে সম্বন্ধ। আর আমরা যাদের সাথে থাকছি ওদের মধ্যেও স্বামী স্ত্রী সম্বন্ধটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু ওটা সব থেকে বেশি দীর্ঘস্থায়ী সম্বন্ধ কিংবা অন্তরঙ্গ সম্বন্ধ। কেন আমাদের যেখানে জন্ম হয় মা বাবার সাথে আমরা বেশি দিন থাকি না, 20 বছর 25 বছর, তারপরে নিজে নিজে সংসারে ব্যস্ত থাকি। আর যারা আমাদের ছেলে পুলে মানে বাচ্চারা, ওদের সাথে বেশি জীবন থাকে না, যেহেতু ওরা একটু বড় হয়ে গেলে ওরা নিজে সংসার করবে, নিজে ঘর করবে। তো পতি পত্নী মানে স্বামী স্ত্রী সম্বন্ধটা একমাত্র সম্বন্ধ এরকম আছে যেটা মানে শেষ প্রযুত, মরণ প্রযুত, মানে যখন আমরা দেহ রাখবো তখন প্রযুত এই সম্বন্ধটা থাকে। সেজন্য এই সম্বন্ধ খুব বিশেষ, খুব গুরুত্বপূর্ণ। আর এই সম্বন্ধটা যদি ভালো থাকে তাহলে পুরো জীবনটা আনন্দময়ী থাকবে। তো আজকে আমরা এটা নিয়ে চর্চা করব, রেসপেক্টফুল রিলেশনশিপ, কিভাবে আমাদের সম্বন্ধ থাকা উচিত, স্বামী স্ত্রীর একটা আইডিয়াল সম্বন্ধ কিভাবে থাকা উচিত। সো আমি জানি না কতটা ন্যায় করতে পারবো এই বিষয় নিয়ে, কিন্তু আমি চেষ্টা করব যতটুকু আমি শুনেছি, যতটুকু আমি শিল প্রভুপাদের বই দিয়ে পড়েছি, সিনিয়র স্বামীজিদের কাছে থেকে শুনেছি, আর অবশ্য আমার নিজে ব্যক্তিগত জীবনে আমার গৃহস্থ জীবনটা এই 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 বছরের সেপ্টেম্বর 25 তারিখে আমাদের গৃহস্থ জীবনে 24 বছর শেষ হয়ে 25 বছর মানে 25th ইয়ারে আমরা মানে আরম্ভ করছি আমাদের গৃহস্থ জীবনে। আর ভগবানের কৃপাতে আমাদের গৃহস্থ জীবনটা খুবই আনন্দময় আছে, সো ফার সো গুড। আর যেটা আমার ব্যক্তিগত অনুভব, যে ছোট ছোট টিপস দিয়ে যে কিভাবে সম্বন্ধটা ভালো করা যায়, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। অবশ্য আমার ব্যক্তিগত জীবনে যদি আপনি দেখবেন, আমি হচ্ছে একটা গুজরাটি ফ্যামিলি থেকে, আর আমার স্বামী হচ্ছে একটা বেঙ্গালি ফ্যামিলি থেকে। আর যারা আমাদেরকে পাশে থেকে দেখেছে ওরা প্রমাণ করতে পারবে যে আমাদের দুইজনের মধ্যে কিছু কমন নেই। মানে আমরা দুইজনই সম্পূর্ণ আলাদা, আমাদের স্বভাব, কথাবার্তা, ভাষাগুলো আলাদা। আমি গুজরাটি বলি, উনি বাঙালি বলেন, কালচার, সংস্কৃতি সবকিছু আলাদা। খাবার রুচি, ওনার যদি লুচি ভালো লাগে আমার ইডলি ভালো লাগে, মানে এরকম কোনো এরকম জিনিস না যে সেটাতে আমরা দুইজন এক, মানে সম্পূর্ণ দুইজন নর্থ পোল আর সাউথ পোল আছে। তাও দুইজন কিভাবে আমাদের এই সংসারটা এত আনন্দ দিয়ে আগে
মানে নিয়ে যেতে পারছি তার কারণ হচ্ছে, আমি প্রায় আমার ক্লাসে বলি যে ওই ভারতের ম্যাপ যদি আপনি দেখেছেন, ভারতের একদিকে গুজরাট আছে, একদিকে বাঙ্গাল আছে, কিন্তু মাঝখানে বৃন্দাবন আছে। আমাদের জীবনটা এরকমই আছে, আমি হতে পারে গুজরাট থেকে, প্রভু হতে পারে বাঙ্গাল থেকে, কিন্তু মাঝখানে আমাদের জীবনে বৃন্দাবন আছে, মানে মাঝখানে আমাদের জীবনে কৃষ্ণ আছে। তো কৃষ্ণ আছে বলে আমরা দুইজন খুবই আনন্দে আমাদের জীবন যাপন করতে পারছি। আমি বলবো না যে আমি হচ্ছে একটা খুব মানে কি বলে পারফেক্ট স্ত্রী, মানে পূর্ণ, আমার ভিতরে কোনো দোষ নেই, সেটা আমি বলতে পারবো না। আমার মধ্যে অনেক ভুল রয়েছে। আর আমি এটা বলতে পারবো না যে আমার প্রভু, আমার স্বামী হচ্ছে একদম পরিপূর্ণ, উনার মতন কেউ নেই, না, উনার মধ্যে অনেকগুলো ভুল রয়েছে। আমরা দুইজনই অপূর্ণ, কিন্তু আমাদের দুইজন অপূর্ণ মধ্যে আছে পূর্ণ পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। আর আমরা এই দুইজন অপূর্ণ, এই পূর্ণ ভগবানকে সেবা দিতে চেষ্টা করছি, সেজন্য আমরা দুইজন আনন্দে থাকতে পারছি। সো যদি কোনো স্বামী স্ত্রী ভগবানকে ওদের মাঝখানে রাখবে, তাহলে ওদের জীবনটা খুবই আনন্দময় হবে। কিন্তু যদি এক দুসরাকে সন্তুষ্ট করতে চেষ্টা করবে, তাহলে পুরো জীবন কেটে যাবে, কিন্তু এক দুসরাকে সন্তুষ্ট করতে পারবে না। কিন্তু যদি ভগবানকে সন্তুষ্ট করতে চেষ্টা করবে, দুইজনই আনন্দে থাকতে পারবে। তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। যেরকম শিল প্রভুপাদ বলতেন যে যদি একের সামনে শূন্য 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 লাগাতে থাকলে একের ভ্যালিউটা, মূলটা বেড়ে যাবে, কিন্তু যদি একটা বাদ দিয়ে দিলে শূন্যের কোনো দাম নেই। এরকমই যদি গৃহস্থ জীবনটা আমরা চাই যেন খুব আনন্দময় হয়, তাহলে ও এক দরকার আছে, তার মানে কৃষ্ণ। আর তারপরে ওই শূন্যগুলো লাগাতে থাকলে ওই জীবনটা আরো সুন্দর হতে থাকবে। কিন্তু যদি কারো জীবনে কৃষ্ণ নেই, তাহলে ওদের জীবনটা শূন্য থাকবে। তো শিল প্রভুপাদ এটার ব্যাপারে খুব সুন্দর শ্রীমদ্ ভাগবতমে চতুস্কন্ধতে প্রথম অধ্যায় শ্লোক নম্বর 6-তে তাৎপর্য, মানে যে ভাষ্যম বলে যেটা তাৎপর্য, খুব সুন্দর একটা জিনিস উনি বলেছেন। উনি বলছেন যে পতি পত্নী, স্বামী স্ত্রীর সম্বন্ধ হচ্ছে লক্ষ্মী নারায়ণের মতন। যেরকম লক্ষ্মী নারায়ণ কত সুন্দর মিলেমিশে থাকে, এরকম যেই বাড়িতে স্বামী স্ত্রী খুব সুন্দর মিলেমিশে ঝগড়া না করে ভালোভাবে থাকবে, সেখানে ভালো সন্তান উৎপত্তি হবে। আর যেখানে ভালো সন্তান থাকবে, সেখানে একটা ভালো সমাজ সৃষ্টি হবে। আর যেখানে ভালো সমাজ সৃষ্টি হবে, এই সমাজের ভিতরে যারা থাকবে তাদের বাড়িতে শান্তি, সমৃদ্ধি সবকিছু থাকবে। আর উনি আরেকটা খুব সুন্দর কথা বলেছেন, চাণক্য নীতি থেকে কোটটা নিয়ে প্রভুপাদ বলছে যে বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া না হয়, সে বাড়িতে লক্ষ্মী দেবী থাকে। তো তার মানে আমরা যদি চাই সুখ, আমরা যদি চাই শান্তি, আমরা যদি চাই সমৃদ্ধি, আমরা যদি চাই যে আমাদের বাড়িতে লক্ষ্মী দেবী থাকে, তাহলে পতি পত্নীর সম্বন্ধটা খুব সুন্দর থাকতে হবে। যদি ওরা দুইজন ঝগড়া করে, তাহলে সেরকম বাড়িতে লক্ষ্মী দেবী থাকে না। তো আজকে আমরা এটা নিয়ে চর্চা করব। শ্রীমদ্ ভাগবতমে অনেকগুলো দৃষ্টান্ত দেওয়া আছে কিভাবে। আপনি দেখবেন শ্রীমদ্ ভাগবতমে নবম স্কন্ধে 3য় অধ্যায়তে সুকন্যা আর চবন মুনির একটা কথা আসবে, কিভাবে সুকন্যা একটা সুন্দর, সুশীল, খুব ভালো গুণী মেয়ে, আর উনি চবন মুনির সাথে বিয়ে করে। আর চবন মুনি হচ্ছে ওনার দাদুর বয়সে, আর খুব রাগী, আর সবসময় রাগ দেখাতো, আর ওনার স্বভাবটা ভালো ছিল না। সো কিন্তু সুকন্যা কত সুন্দর ভাবে উনার পতির সেবা করে। আমরা দেখি করদামা মুনি আর দেবহুতি, আমরা দেখি পৃথু মহারাজ আর অর্চি, আমরা দেখি আদিতি, মানে আমরা দেখি দিতি আর কাশ্যপ মুনি। তারপরে আমরা দেখি ইভেন ভগবান কৃষ্ণের 16,108 রানী ছিল, কিন্তু সব সুন্দরভাবে থাকতো একসাথে, ওদের কোনো সমস্যা ছিল না। পাণ্ডবরা দ্রৌপদী ছাড়াও উনার অনেকগুলো স্ত্রী ছিল, কিন্তু উনার বাড়িতে কোনো অসুবিধা ছিল না। আমরা দেখি অম্বরীশ মহারাজ, উনার জীবনটা, উনার অনেক স্ত্রীগুলো ছিল, কিন্তু আনন্দে থাকতো। তো আমরা দেখি, আমরা কোনোদিন শুনি না যে কুন্তি আর দ্রৌপদীর মাঝে কোনো ঝগড়া হয়েছিল, কিংবা সত্যভামা আর দেবকীর মাঝে কোনো ঝগড়া হয়েছে। সবাই খুব সুন্দরভাবে আনন্দ দিয়ে থাকতো। তো কিভাবে যে সবাই এত আনন্দ দিয়ে এত সুন্দরভাবে কিভাবে নিজের জীবন যাপন করতে পারছে, রহস্যটা হচ্ছে যে ওদের জীবনে মধ্যে আছে কৃষ্ণ। যেখানে সবাই কৃষ্ণকে আনন্দ দিতে চেষ্টা করে, সেখানে সবাই নিজে আনন্দ দিয়ে থাকতে পারে। তো আমাদের খুব ইম্পর্টেন্ট আছে যে কোন গুণগুলো আমাদের ভিতরে
ভিতরে নারিশ করে, মানে কোন গুণগুলো আমাদের ভিতরে থাকলে আমরা এই গৃহস্থ জীবনে আনন্দে থাকতে পারবো। অফকোর্স সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স, মানে সহজভাবে যেই পরিস্থিতিতে আমরা আছি সে পরিস্থিতিকে স্বীকার করা সেটা খুব ইম্পর্টেন্ট। আজকাল আমি দেখি যে সবার সহ্য শক্তি খুব কম, সবার নিজের ইচ্ছা মতন যদি জিনিসটা না হয় ওরা সহ্য করতে পারে না, সবকিছু ওরা চাই যেন নিজের ইচ্ছার মতন। আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে এরকম ট্রেনিং দেওয়া হয়েছিল যে যেরকমই পরিস্থিতিতে থাকো সেই পরিস্থিতির আনন্দ নিতে চেষ্টা করো। কিন্তু আমি আজকাল যেটা দেখি জেনারেশনটা সবসময় পরিস্থিতিকে চেঞ্জ করতে জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু পরিস্থিতি আমাদের হাতে না, আমাদের নিজেকে চেঞ্জ করতে হবে, পরিস্থিতিকে আমরা চেঞ্জ করতে পারবো না। আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম আমাদের দূরদর্শন এত বেশি তো চ্যানেল ছিল না তখনকার, তারপরে আমি যখন কলেজে আসলাম তখন ওই জি টিভি আর সবকিছু আসতে আরম্ভ করলো। তার আগে তো দূরদর্শন ছিল, আর দূরদর্শনতে ফ্রাইডে দিনে একটা আসতো চিত্রহার, মানে ওখানে কিছু মানে সিনেমার গানগুলো আসবে। তো তখনকার দিনে তো ডিজে আর যে ছিল না যে আমরা বলবো এই গানটা বাজাও, আমার এই গানটা পছন্দ আছে, যে গানটা বাজবে সেটা দিয়ে আনন্দ করতে হবে। অনেক সময় আমাদের যে গানটা ভালো লাগে সেটা আসে, অনেক সময় অন্য গান আসে, কিন্তু যেটা আসে আমরা সেটা দিয়ে আনন্দ করতাম। তো তখনকার লোকের মানে স্বভাবটা এরকম ছিল যে যেটা আছে সেটা নিয়ে আনন্দ করো। আমার মনে আছে আমি যখন ছোটবেলা আমি আর আমার বোন আমার মা বাবার সাথে গাড়িতে করে কোনো পার্কে সানডে দিনে কোনো কোথাও ঘুরতে যাচ্ছি, ওই গাড়ির ভিতরে কোনো রেডিও চলছে, ওই রেডিওতে যে গানটা আসে সেটা নিয়ে আমরা খুব খুশি, মানে কোনোদিন আমাদের কমপ্লেন না যে এই গানটা কেন আসছে ওই গানটা কেন আসছে। কিন্তু আজকাল যদি দেখো কোনো যদি পরিবার একসাথে কোনো গাড়িতে কোথাও ঘুরতে যাচ্ছে সবাই নিজের একটা সেলফোন আছে, নিজের কোনো গান বাজাচ্ছে, নিজের একটা হেডফোন আছে, কেউ অন্য কারো গান শুনতে চাইবে না, অন্য কার কি পছন্দ আছে সেটা আমার দেখার দরকার নেই, আমার কি পছন্দ সেটা আমি শুনবো, আমার কি পছন্দ সেটা আমি খাবো, আমার কি পছন্দ আমি সেটা বলবো, আমার কারো সাথে কিছু সম্বন্ধ নেই। সবার যে অ্যাকসেপ্টেন্স কোশেন্ট মানে সবার যে সহ্য শক্তি সেটা খুব কমে গেছে। মানে সবসময় আমরা নিজের ইচ্ছা মতন করতে চাই, আর আমরা কারো জন্য কিছু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস মানে ত্যাগ করতে চাই না। যেটা পছন্দ হয়েছে সেটা নেব, যেটা পছন্দ আছে সেটা খাবো। আর আজকালের যে জেনারেশন, আমি কিছুদিন আগে যখন এই লকডাউন হলো, আজ তো বাইরে কোথাও যেতে পারছি না, দোকানে আমরা একটা কি পর্দা কিনতে চাচ্ছিলাম, তখন আমার বড় ছেলে আমাকে ওই অ্যামাজনের অ্যাপ দেখালো, বলছে এখান থেকে কোনো একটা পর্দা সিলেক্ট করে নাও। তো যখন আমি পর্দাটা সিলেক্ট করছি আমি ওকে বলছিলাম, মানে আমি অনেক দেরি লাগাচ্ছি, মানে এই দেখছি ওটা দেখছি এটা দেখছি ওটা দেখছি, তখন ও আমাকে বুঝাচ্ছে, বলছে মা আপনার এত বেশি বেশি দেখা দরকার নেই, যে কোনো একটা জিনিস দেখে নো, নিয়ে নো, 2 দিন আমরা লাগাবো, পছন্দ না হলে ফেরত দিয়ে দেবো। তো তখন আমি ওকে বুঝাচ্ছিলাম যে তোমরা যে জেনারেশন থেকে এসেছো তোমাদের একটা অভ্যাস আছে জিনিসপত্র পছন্দ না হলে ফেরত দিয়ে দাও, কিন্তু আমরা যেভাবে বড় হয়েছি আমরা 10 বার বিচার করব, কিন্তু একবার যখন একটা জিনিস নিয়ে নেব তার মানে পুরো জীবন জন্য ওটা আমার জিনিসটা, আর আমি ফেরত দেবো সেটা স্বভাব না। কিন্তু সেভাবে আমাদের ট্রেনিং করা হয়েছে। ছোটবেলায় একটা কোনো দোকানে যেতাম, একটা কাপড় কিনতাম, একটা জামা কাপড় কিনলে 10 দোকানে যাব, কিন্তু তারপরে যখন কিনে নেব সেটা আমার, সেটা নিয়ে এখন আমি খুশি, এখন আর অন্যের দিকে আমি তাকাবো না। কিন্তু আজকাল আমাদের স্বভাব যেভাবে হয়ে গেছে, কোনো জিনিসটা দেখো পছন্দ না হলে কি আছে ফেরত দিয়ে দেবো, আর কিছু নিয়ে নেবো। ঠিক আছে জিনিসপত্র জুনে সে বিচারধারাটা ঠিকই আছে, কিন্তু ধীরে ধীরে জিনিসপত্র থেকে নিয়ে এখন এই বিচারধারাটা মানুষের উপরে হয়ে গেছে, মানে এই মানুষের সাথে এর সাথে আমি থাকবো, আমার 2 বছর পছন্দ হলো ঠিক আছে, না পছন্দ হলে আমি অন্য মেয়ের সাথে বিয়ে করে নেবো। সো এই যে জিনিসপত্রের উপরে যে বিচারধারা এখন আমাদের সম্বন্ধের ভিতরে বিচারধারা এসে গেছে, সেটা নিয়ে খুব সমস্যা আছে। কেন জিনিসপত্র তো আমরা 2 দিন ব্যবহার করব ভুলে যাব, কিন্তু একটা মানুষের সাথে যদি আমরা থাকি তারপরে অন্য লোকের সাথে থাকাটা খুব এটা খুব প্রবলেমেটিক আছে, যেহেতু আমাদের শরীরের ভিতরে মনের ভিতরে অনেকগুলো স্মৃতি থাকবে, আমরা যার সাথে আমাদের সময় আমাদের পয়সা আমাদের শরীর যার সাথে আমরা আমাদের মন ইনভেস্ট করেছি, সে পরে ওর কাছে থেকে ও মনটা নিয়ে নেওয়া আর পরে অন্য দিকে মনটা লাগানো এটা খুব কষ্ট। সেজন্য দেখেন প্রায় যারা নব যুবতীগুলো ওদের সবসময় ডিপ্রেশন, কেন আমাদের শরীরটা এত সহজে কোনো জিনিস ভুলতে পারে না। আজকে দেখেন
আমি আমার দাদার দাদা কি বলে আমার দাদুর দাদু কে সেটা আমি জানি না, আমি ওদেরকে দেখি না, তাও আমার দাদুর দাদুর যেভাবে নাক আছে সেরকম নাক আমি আজকে পেয়েছি, আমার মুখের ভিতরে নাকটা বসে আছে। তার মানে শরীরের ভিতরে মেমরি থাকে, ওনার যে ডিএনএ আছে, ওনার যে কোয়ালিটিস আছে সেটা আমার ভিতরে এসেছে, আমার যেটা আছে সেটা এখন আমার ছেলে ওর ছেলে, সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সো শরীরের ভিতরে এগুলো সব মেমরি আছে, এটা এত সাধারণে এত সহজে ভাবে এটা যাবে না। আর তারপরে কি হয়, যখন আমরা জোর করে স্মৃতিগুলো ভুলতে চেষ্টা করি তখন ব্যথা হয়। তো সেই জন্য দেখছেন সবার তো ডিপ্রেশনের ভিতরে থাকে। সো সেই জন্য তাড়াহাড়ি কোনো ডিসিশন নেওয়ার দরকারই নেই। এই ব্যবহারিক এই যে বিবাহ, এই যে গৃহস্থ আশ্রম, সেটার ভিতরে পাই দেওয়ার আগে 10 বার বিচার করতে হবে, খুব খুব ভালোভাবে। এটা না যে ওই যে আজকালের যেটা মানে ফ্যাশন আছে, লাভ এট ফার্স্ট সাইট, ডিভোর্স এট ফার্স্ট ফাইট। একবার দেখলাম খুব পছন্দ হয়ে গেছে মেয়েটা, এক্ষুনি বিয়ে করে নেব, একবার ঝগড়া হলো, তুমি তোমার বাড়ি আমি আমার বাড়ি, বাই বাই আমি চলে যাচ্ছি, সেইটা আমাদের কালচার হয়ে গেছে। মানে বাইরে একটা মুখমণ্ডল দেখে, শরীর একটা রঙ দেখে আকর্ষিত হয়ে যায়, কিন্তু শাস্ত্র বলছে যে কোনো মেয়েকে চয়ন করার আগে ওর বাইরে সুন্দরতা না, পুরোপুরো জানতে চেষ্টা করতে হবে। কেন, যদি কেউ দেখতে সাদা আছে, দেখতে ভালো আছে, তার মানে কোনো গ্যারেন্টি না যে ওর হৃদয়টা ভালো আছে কিনা, সেজন্য কোন পরিবার থেকে এসেছে, ওর ওর গুণ কিরকম আছে, ও কিভাবে ব্যবহার করছে, ওর কথাবার্তাটা কিরকম আছে, ওর মা বাবারা কি করে, এগুলো সব কিছু জানা দরকার আছে। জাস্ট কোনো মেয়ে দেখতে সুন্দর আছে বলে ওর সাথে যদি বিয়ে করে নো, তারপরে অনেক অসুবিধা গুলো হতে পারে। ওর ওর স্বভাবটা কিরকম, মেয়েদের স্বভাব মানে মেয়েদের একটা গুণ আছে, ওদের বাম স্বভাব, মানে সুন্দর স্বভাব থাকলে তাহলে প্রকৃতপক্ষে ও মেয়েটা সুন্দর আছে, শুধু মুখটা সুন্দর হলে হবে না। শাস্ত্রতে বলছে নারস্য আভরণম রূপম, রূপস্য আভরণম গুণম, গুণস্য আভরণম জ্ঞানম, জ্ঞানস্য আভরণম ক্ষমা। কোন একটা নারী সুন্দর আছে মানে কি করে বুঝবো, ঠিক আছে প্রথম দেখলাম মুখটা সুন্দর আছে, কিন্তু মুখটা সুন্দর আছে ভালো আছে, কিন্তু ওর গুণ কিরকম আছে, ওর জ্ঞান কিরকম আছে, আর যদি ওর গুণী আর জ্ঞানী আছে তাহলে কি করে বুঝতে পারবো, ক্ষমা, ও কি ক্ষমা করতে পারছে, ওর কি ভিতরে ঈর্ষা আছে, এগুলো সব দেখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। কেন, স্ত্রীরা খুব ইম্পর্টেন্ট, স্ত্রীরা একটা কোনো পরিবারকে বানাতে পারবে, স্ত্রীরা যদি চায় একটা পরিবারকে খারাপ করে দিতে পারবে। সেই জন্য বিয়ে করার আগে 10 বার কাউ বিচার করতে হবে যে আমি যে স্ত্রীকে নিয়ে আসছি সে স্বভাবটা কিরকম, সে কি আমার মা বাবাকে দেখবে, সে কি আমার পরিবারকে ভালো যত্ন করে রাখবে, সে কি ভালো সেবা করবে, সে কিরকম, ওর শুধু বাইরে দেখে তো আমরা কিছু বুঝতে পারবো না, বাইরে হতে পারে দেখতে কেউ খুব সুন্দর, তো ওর স্বভাবটা কিরকম, ব্যবহারটা কিরকম, ক্যারেক্টারটা কিরকম, গুণটা কিরকম, ও কিভাবে অন্য লোকের সাথে কথা বলছে, সেটা খুব ইম্পর্টেন্ট। শাস্ত্রতে ছোট ছোট জিনিস দেওয়া আছে, মেয়েদের মানে কিরকম থাকতে হবে, দাঁত দেখিয়ে হাসতে নেই, সেটা একটা মানে এরকম ছোট ছোট জিনিস শাস্ত্রতে লেখা আছে। মেয়েদের কিভাবে চলন ফিরন করতে হবে, মেয়েরা কিভাবে কথা বলতে, মেয়েরা জোরে কথা বলতে নেই, মেয়েরা কিভাবে বিনয়ী নম্র স্বভাব, সো এইগুলো সব ভালো ভালো গুণ। যারা লজ্জা না, আজকাল আমি দেখি যে লজ্জা মানে শুধু একটা বাইরে ড্রেসিং, মানে যে আমি যে শাড়ি পরে বসলাম কিংবা আমি আমার মাথাটা ঢাকা নিলাম, তার মানে আমি খুব ভালো স্ত্রী, আমি যে মাথা ঢাকা নিয়ে বসলাম, কিন্তু যদি ব্যবহারটা দেখো একদম মানে বাজে ব্যবহারটা, মানে ছেলেদের সাথে গল্প করবে, মানে ক্যারেক্টারটা ঠিক নেই, কিন্তু ড্রেসিংটা খুব সুন্দর, মানে মাথাটা ঢাকা নিয়ে খুব মানে একদম ফার্স্ট ক্লাস মেয়ে দেখতে, কিন্তু ব্যবহারটা দেখলে মানে বাজে, তাহলে লাভ কি আছে? কেন, বাইরের ড্রেসিংটা ইম্পর্টেন্ট না, কিভাবে ওর হৃদয়টা কিভাবে আছে, ওর মনোভাবটা কি আছে, কত কিছু আধ্যাত্মিক জ্ঞান আছে, কিভাবে ও নিজের জীবনযাপন করছে, কোনটা সময় উঠে জব করে কিনা, ভিতরে মনটা পরিষ্কার আছে কিনা, আর এইগুলো আমরা কি করে বুঝতে পারবো? তার মানে আমরা তো মানে কারোর সাথে কথা বলে তো বুঝতে পারবো না। তার সেই জন্য দরকার আছে যে বাড়িতে যারা বড় লোক তারা যেন ডিসিশন নেয়, ওদের সবকিছু মানে মানে কি বলে ফাইন্ড আউট করে, সব আশেপাশে বাড়ির জিজ্ঞেস করবে, অন্য কোনো সিনিয়র ভক্তদের জিজ্ঞেস করবে, আর একটা ফাইনাল এ করে মানে যে হ্যাঁ এই মেয়েটা পরিবারের জন্য আমাদের কুটুম্বের জন্য ভালো হবে। সেরকমই মেয়েদের খুব ইম্পর্টেন্ট আছে যে বিয়ে করার আগে যেন একটা কোনো ছেলের
পয়সা দেখে মানে আকর্ষিত হয়ে গেলে লাভ হবে না, গুণ কি আছে সেটা দেখতে হবে। অনেক সময় আমি দেখেছি আজকাল কলেজের ছেলেরা একটু সুন্দর একটা কোনো বড় গাড়ি নিয়ে আসলো, কোনো একটা ভালো ভালো শার্ট পরে নিল, কোনো একটা ভালো গগলস পরে নিল, দেখতে খুব সুন্দর, দামি গাড়িতে ঘুরলে মেয়েরা ভাবছে কত সুন্দর, মানে এই ছেলের সাথে বিয়ে করলে আমি খুব খুশি হব। কিন্তু পরে বিয়ে করার পরে বোঝা যাবে যে ও গাড়িটা ধার নিয়ে এসেছিল, ওই গগলসটা ধার নিয়ে এসেছিল, শার্টটা ধার নিয়ে এসেছিল, প্যান্টটা ধার নিয়ে এসেছিল, শুধু চাড্ডি যেটা পরে আছে সেটা ওটা নিজের, বাকি সব কিছু কারো কাছে ধার নিয়ে এসেছিল। আর পরে এখন আর চাকরি নেই, কিছু নেই, আর অসুবিধাতে পড়ে যাবে। দরকার আছে যে ওর পয়সা না, ওর গুণ দেখতে হবে, কিরকম গুণ, কি ভক্তি আছে কিনা, কিরকম ব্যবহার, ওর কথাবার্তা কিরকম, কিরকম কুটুম্ব, কিরকম পরিবার থেকে এসেছে, এগুলো সব ভালোভাবে দেখার পরে গৃহস্থ আশ্রমের ভিতরে পাই দিতে হবে। জাস্ট এমনি একটা কিছু বাইরে দেখে আকর্ষণ হয়ে ভিতরে, মানে যখন ভিতরে ঢুকে গেছে তাহলে এখন এটা বাইরে যাওয়ার কোনো জায়গা নেই। এখন তাহলে যেভাবেই আছে নিজের কর্ম মেনে জীবনযাপন করতে হবে। সেটা শাস্ত্রতে ডিভোর্স বলে কোনো জিনিসই নেই। শাস্ত্রে মানে একবার যে পবিত্র অগ্নির সামনে একটা ছেলে আর মেয়ে যখন বিয়ের এটা একটা সুন্দর কি বললে ভিতরে আশ্রমের ভিতরে যখন প্রবেশ করে, তো আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট ভাগবতম থেকে একটা গল্প নিয়ে সম্বন্ধের নীতি ব্যাপারে চর্চা করব। মানে কই রকম সম্বন্ধ থাকতে হবে আর কিরকম সম্বন্ধ থাকলে আধ্যাত্মিক জীবনে আমরা ভালোভাবে উন্নতি করতে পারবো। সে একটা তো হচ্ছে যে ভাগবতম ক্লাস যেটা আমরা প্রতিদিন সকালবেলা শুনি, আর আরেকটা হচ্ছে ভাগবতম ক্লাস যেটা সকলের ভাগবতম ক্লাস শেষ হওয়ার পরে আরম্ভ হয়, আমাদের নিজের জীবন। আর আজকের ক্লাস মেনলি হবে সেটার ব্যাপারে চর্চা করা, আলোচনা করা যে কিভাবে আমাদের জীবনটা থাকতে হবে আর কিভাবে আমাদের বিচার ধারা থাকতে হবে। তো আমি এই বৃত্তান্তটা নিলাম শ্রীমদ্ ভাগবতমের চতুস্কন্ধ থেকে। অবশ্য আপনারা এই গল্প জানেন যেহেতু এটা খুব পপুলার। কিভাবে দক্ষ প্রজাপতি উনি একটা যজ্ঞর আয়োজন করেছেন, একটা অনুষ্ঠান করেছে, খুব সুন্দর বড় যজ্ঞ, আর খুব গ্র্যান্ড, অনেক লোক এসেছে আর অনেক টাকা পয়সা খরচা করে খুব সুন্দর সাজানো হয়েছে, খুব বিশাল বড় যজ্ঞকুণ্ড, সব দেবতাদেরকে ডেকেছে, খুব একটা আনন্দের পরিবেশ। আর এটা মানে শুধু একটা আধ্যাত্মিক অনুষ্ঠান না, এটা একটা সামাজিক অনুষ্ঠানের মতন হয়ে গেছে। মানে যেরকম আমরা অনেক সময় দেখি দুর্গাপূজাতে, দুর্গার পূজা থেকে বেশি অন্যের লোককে কি করে দেখাবো, আমার কাছে কত চুড়ি আছে, কত কাপড় আছে, আমার কাছে কত টাকা পয়সা আছে, আমরা কিভাবে কত গ্র্যান্ডলি দুর্গাপূজা করেছি সেটা দেখাবার একটা ইচ্ছা, যে আমাদের খুব টাকা পয়সা আছে, আমরা খুব ভালোভাবে দুর্গাপূজা করি। হতে পারে ভক্তি থাকতেও পারে, নাও থাকতে পারে। এরকম দক্ষ প্রজাপতি যে হোমম করেছে, মানে যে যজ্ঞের অনুষ্ঠান করেছে, যজ্ঞ থেকে বেশি ওর ছিল মানে যে আমি যেন সবাইকে দেখাই আমি কত সুন্দরভাবে যে যজ্ঞটা করলাম। আর তারপরে সবাইকে ডাকা হয়ে গেছে, সবাই ভালোভাবে বসে গেছে, সব ঠিক হয়ে গেছে। তারপরে শেষে উনি মানে প্রবেশ করেছেন একদম, যখন সব রেডি হয়ে গেছে, সব আত্মীয়রা এসে গেছে, সবাই নিজের নিজের স্থানে বসে গেছে, তারপরে উনি ঢুকছেন। আর যখন উনি ঢুকে সবাই মানে একসাথে উঠে যাচ্ছে, মানে ওনাকে প্রণাম করছে যে আরে আসেন আসেন। কিন্তু দুইজন উঠে নেই, একটা হচ্ছে ব্রহ্মা আর একটা হচ্ছে শিব ঠাকুর। এখন ব্রহ্মা উঠে নেই সেটা তো বোঝা যাচ্ছে, যেহেতু ব্রহ্মা হচ্ছে ওনার বাবা, দক্ষ প্রজাপতি তো ব্রহ্মা থেকে জন্ম নিয়েছে, তো উনি উঠেন না, ঠিক আছে। কিন্তু শিব ঠাকুর যখন উঠে না, তখন দক্ষ প্রজাপতির মনে লাগে মানে ও তো আমার জামাই বাবু আর ও কেন উঠেনি। কিন্তু শিব ঠাকুর মানে উনার মধ্যে এরকম কিছু নেই, উনি সবসময় রাম নাম করতে থাকে আর উনি নিজেরই মস্ত, উনি দেখে প্রযুত না যে দক্ষ এসেছে বলে। তো এখানে একটা সমস্যার উৎপন্ন হয়ে গেছে। এখন দক্ষ অনেক রেগে গেছে যে ও কেন উঠেনি। ও সাথে সাথে মানে মাইক নিয়ে বলছে যে সবাই শুনেন শুনেন শুনেন, সবাই যে এখানে বসে আছেন একটা আমার কথা শুনেন, আপনি সবাই দেখেন শিবের উপর দেখেন শিব কি করেছে, আমাকে উঠে প্রণাম করে না। আর আমি বলছি না ওকে আমাকে প্রণাম করতেই হবে, जैसे
আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে দেখেন এটা কত আনএডুকেটেড, আনকালচার্ড, মানে কিরকম একটা লোক যে এতটুকু বুঝে না যে নিজের শ্বশুর এসেছে যে একটু মান দেবে, যে একটু নিজের সিট থেকে উঠবে, কি এরকম লোক মানে কোনো সভ্য সভাতে এরকম লোকে বসা মানে কোনো কি বলে ওর ক্যাপাবিলিটি নেই। মানে এরকম সভাতে জেন্টলম্যানের সভা আছে, এখানে সবাই জেন্টলম্যান আছে, আর জেন্টলম্যানের মধ্যে এই লোকটা বসে আছে যার একটুকু বুদ্ধি টুদ্ধি নেই। অনেক কিছু বলেছে ভাগবতে আছে ওগুলো। আর এখন এখানে একটা আমি খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝাতে চাই। যদি এই জিনিসটা আমরা যদি এই বৃত্তান্তটা বুঝতে চেষ্টা করি, এখানে দুইজন আছে, শিব ঠাকুর আর দক্ষ প্রজাপতি, আর দুইজনই ভাবছে যে আমরা কিছু ভুল করি না। দক্ষ প্রজাপতি ভাবছে যে আমি যখন এত সুন্দর বড় অনুষ্ঠান করলাম, আর যদি আমার জমাই আমাকে সম্মান দেবে না, তাহলে কি লাভ হলো? আমার তো অপমান হয়ে গেল, সবাই সামনে আমার অপমান হয়ে গেল যে আমার নিজের জামাইটা উঠে আমাকে প্রণাম প্রযুত করে না। আর শিব ঠাকুর ভাবছে যে এটাতে কি বড় হয়ে গেল যদি আমি না উঠলাম, আমি তো ভগবানের নাম মনে স্মরণ করছি, আমার এতটুকু ধ্যানে নেই যে ও এসেছে। আর এমনি দেখা গেলে ব্রহ্মা বিষ্ণু মহেশ এই তিনজন হচ্ছে খুব বড়, ওনাকে দক্ষ প্রজাপতি জুনে উঠে সম্মান দেওয়ার কোনো দরকারই নেই। তো এখানে আপনি দেখেন দুইজন একই জিনিস দেখছে কিন্তু আলাদাভাবে দেখছে। সেরকম এই স্বামী স্ত্রী সম্বন্ধে এরকমই হয়, অনেক সময় দুইজন দেখছে একই জিনিস কিন্তু দুইজন দেখার দৃষ্টিকোণটা আলাদা আছে। ধরেন আমি যদি আজকে নম্বর 6টা লিখি, তো আমি যদি আমার দিকে দেখবো আমি 6 দেখতে পারবো, কিন্তু আপনি যদি দেখবেন ওই পাশে থেকে আপনাকে 9 দেখা হবে, আপনি ভাববেন যে হ্যাঁ মাতাজি আপনি 9 নম্বর লিখেছেন, আমি বলবো না আমি তো 6 লিখেছি। তো আমরা দুইজন দেখছি একই জিনিস কিন্তু আপনি অন্য দিকে দিকে দেখছেন, আমি অন্য দিকে দেখছি। সো এরকম এই স্বামী স্ত্রীর যে সম্বন্ধ সেটা হতে এটা একটা সমস্যা আছে যে জেন্ডার ডিফারেন্স যেটাকে বলে, মানে একটা মাতাজির শরীরের ভিতরে আছে আর একটা পুরুষের শরীরের ভিতরে স্বামী আছে, সেজন্য দুইজনের স্বভাবটা আলাদা থাকে। ওরা কোনোদিনই দুইজন একরকম বিচার করতে পারবেই না যতই চেষ্টা করো। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি যদি দেখবেন ছোট বাচ্চা কোনো ছেলেকে আপনি দিন একটা কোনো পুতুল, যে বাচ্চারা খেলে না ডল, পুতুল দিয়ে দিন, ও ছেলেটা সাথে সাথে পুতুলের হাতটা ভেঙে ফেলবে, পায়টা ভেঙে ফেলবে। যদি আপনি বলবেন এই কি করছো, না আমি দেখতে চাচ্ছি ভিতরে কি আছে, সবকিছু খুলে 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 দেখবে। আর ওই যদি আপনি পুতুলটা কোনো একটা মেয়েকে দেবে, ও পুতুলটাকে সাজাবে, শাড়ি পরাবে, ওটাকে খাওয়াবে, মায়ের মতন কোলে নেবে, ঘুম পাড়াবে। এখন একই পুতুলটা কিন্তু ছেলেরা অন্য রকম ব্যবহার করবে, মেয়েরা অন্য রকম ব্যবহার করবে না। কেন এরকম ব্যবহার আলাদা হচ্ছে? কেন ভগবান ওদেরকে সেভাবে সৃষ্টি করেছেন, ওরা কিছু করতে পারবে না, ওদের স্বভাবটা এরকম বানানো হয়েছে। সো মেয়েদের স্বভাবটা একটু আলাদা থাকে, ছেলেদের স্বভাবটা একটু আলাদা থাকে। সো দুইজনকে এক দুসরাকে বুঝতে হবে, এর কি দরকার আছে, আমার কি দরকার আছে, এর কি দরকার আছে। নিজের স্বভাবটা অন্য লোকের স্বভাবটা মানে ভালোভাবে পরিচালন, ভালোভাবে বিচার করতে হবে। সো যদি আমরা একটু সেন্সিটিভ থাকতে পারবো, তাহলে আমাদের গৃহস্থ জীবনটা খুব আনন্দময় হবে। একটু যদি আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এরকমই থাকে, আর যদি মেয়েরা বুঝতে পারবে না ছেলেরা এরকমই থাকে, তাহলে ওরা এক দুসরার কাছে রং এক্সপেকটেশন, মানে যে আশা, এই যে রং আশা যে এরকম করলে ভালো হয়, এরকম করলে ভালো হয়, সে এক্সপেকটেশন আর থাকবে না। যেরকম আমি অনেক সময় বলি যে যারা মেন আছে তারা হবে গোল ওরিয়েন্টেড, আর যারা লেডিস থাকে মানে স্ত্রীরা তারা প্রসেস ওরিয়েন্টেড। মানে অনেক সময় আপনি দেখবেন যদি কোনো মাতাজিকে আপনি যদি বলবেন যে শাড়ি টাড়ি কিনতে যাবে, ওদের আনন্দটা যে শাড়ি কিনে আসলাম সেটা নিয়ে না, শাড়ি কিনতে জন্য যে পুরো সময়টা আমি মানে যে ব্যর্থ করলাম সেটা নিয়ে ওদের খুবই আনন্দ। যে আমি গাড়িতে, যদি ওর প্রতি জিজ্ঞেস করবে কি হলো তোমার আজকে শাড়ি কিনে এসে গেছো, কমপক্ষে ও 1 ঘন্টা কথা বলবে, আমি আজকে একটা ট্যাক্সিতে বসেছিলাম, তারপর গাড়িটা এখানে নামালো না, তারপর আমাকে একটু দূরে থেকে হাঁটতে হলো, তারপর আমি মলের ভিতরে গেলাম, ওখানে আমি এই রঙের শাড়ি দেখলাম, ওই রঙের দেখলাম। তখন পর্যন্ত ছেলেরা তো পেশেন্স থাকে না যে এতগুলো কি আমাকে শুনতে হবে, 1 মিনিটে বলতে পারতে
হ্যাঁ আমি শাড়ি কিনে চলে এসেছি, কিন্তু ও বলবেন না আগে আমি ব্লু রঙের শাড়ি দেখলাম, ওটা পছন্দ হলো না, তারপর হলুদ রঙের দেখলাম, লাল রঙেরটা বেশি ভালো লাগছিল, এটা দামি ছিল, এটা। তখন পর্যন্ত মাথাটা ব্যথা হয়ে যাবে যে এত বেশি বলার কি দরকার আছে, এক লাইনে বলে দিলে কথাটা শেষ হয়ে যেত। কিন্তু মেয়েদের একটু আনন্দ লাগবে, যত বড় 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 করে বলতে পারবে অত মানে ওর আনন্দে যা, শেষে বলবে 1 ঘন্টা পরে তারপরে আমি সবুজ রঙের শাড়িটা কিনে নিলাম, তখন পর্যন্ত এর মাথাটা পুরো ব্যথা হয়ে গেছে যে আরে বাপ রে বাপ, একই লাইনে বলে দিলে হয়ে যেত। কিন্তু এটা হচ্ছে মেয়েদের স্বভাব, ওদেরও পুরো প্রসেসে খুব আনন্দ লাগে, শাড়ি কিনা থেকে যে কিনতে জন্য যে যেতে হলো এত ঘন্টা, ওটা দিয়ে খুব আনন্দ। তো যদি যদি ছেলেরা এটা বুঝতে পারে যে হ্যাঁ মেয়েদের স্বভাব এরকম, তাহলে ওরা একটু সহ্য করে নেবে, ফোনটা একটু সাইডে রেখে যদি শুনে নেবে পুরো কথাটা, তাহলে ওনার স্ত্রীটা আনন্দিত হয়ে যাবে। আর স্ত্রীরা যদি ছেলেদের স্বভাব বুঝতে পারবে, তাহলে ওরা এত বেশি কথা বলবে না, একটু কম কথা বলে শেষ করবে কথাটা, ঠিক আছে ওকে বোর করা কি দরকার আছে, আমি অন্য আমার বান্ধবীদের সাথে কথা বলে নেব, ওকে একটু শর্টে বলে দিলেই হচ্ছে, ওর সময়টা নষ্ট করা কি দরকার আছে। এরকম যদি এক দুসরাকে বুঝতে পারবে, তাহলে জীবনটা খুব আনন্দে থাকবে। সেই প্রবলেম হচ্ছে যে আমরা আমরা আলাদা কারেন্সি, কারেন্সি মানে আমি কি বলবো বাংলাতে, মুদ্রা কি বলে, মানে আমি যদি ডলারের কথা বলছি আর আপনি যদি টাকার কথা বলছেন, তাহলে আমরা কোনোদিন এক পেজে থাকবো না। ধরেন আপনি আমাকে কিছু গিফট দিলেন, আমি খুব খুশি হয়েছি, আরে কত সুন্দর গিফট দিয়েছে, চলো আমি কিছু ফেরত দিই, বাস আমি আপনাকে $100 দিলাম। এখন যদি আপনি ডলার জিনিসটা না বুঝতে পারবেন, তাহলে আপনার মনে দুঃখ হবে যে আমি মাতাজিকে এত সুন্দর গিফট দিলাম, কিন্তু মাতাজি শুধু $100 দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি $100 দিই না, আমি $100 দিয়েছি, $100 মানে 8,500 টাকা দিয়েছি। কিন্তু যেহেতু আপনি টাকা দিয়ে ওটার মূল করতে চেষ্টা করছেন, আর আমি ডলার দিয়েছি, যেহেতু আমাদের দুইজন আলাদা কারেন্সিতে কথা বলছি, আমি ডলারে কথা বলছি, আপনি টাকায় কথা বলছি, আমরা দুইজন কোনোদিনে এক পেজে আসবো না, কোনোদিন সন্তুষ্ট হব না। আমি ভাবলাম আমি তো দিয়েছি, এভাবে তো দেয়নি তো। সো সেটা আমরা এক পেজে না। যেরকম আপনি দেখেন অনেক সময় ছেলেরা যদি কোনোদিন বাবাকে বলেছে আজকে আমার একটু ক্রিকেট ম্যাচ আছে আপনি একটু স্টেডিয়ামে এসে দেখলে আমার খুব খুশি হবে। আর যদি বাবা ভাবছে স্টেডিয়ামে গিয়ে দেখলে কি হবে, যদি তার বদলে আমি যদি জবে এক্সট্রা ডিউটি করি, তাহলে আরো একটু পয়সা নিয়ে ওর জন্য বেস্ট ব্যাট, যেটা ওর স্টেডিয়ামে কারো কাছে নেই, এরকম দামি ব্যাট কিনে দেবো, তাহলে ও কত খুশি হবে। কিন্তু ও মনের মধ্যে ভাবছে আমার দামি ব্যাট তো আছে, কিন্তু সবার বাবা বসে তালি দিচ্ছে স্টেডিয়ামে, কিন্তু আমার বাবা নেই, কি লাভ হলো, আমার ব্যাটটা সাধারণ ব্যাট থাকলেও হতো, কিন্তু যদি বাবা বসে থাকতো তাহলে আমার আরো আনন্দ হতো। এখন এখানে হচ্ছে কি, এ ভাবছে যে আমি যদি দামি ব্যাট কিনে দিই আমার ছেলে খুশি হবে, এ ভাবছে যে যদি আমার বাবা স্টেডিয়ামে বসে তালি দিত তাহলে আমার আরো খুশি হতো। এখন দুজনের মধ্যে সমস্যা কেন হলো, কেন দুইজন এক দুসরাকে মন খুলে বলছে না। কমিউনিকেশন, ইংলিশে বলা হচ্ছে where there is communication there is no complication। যেখানে কমিউনিকেশন হবে সেখানে কমপ্লিকেশন হবে না। মানে যদি খুলে ছেলেটা বলে দিত বাবাকে আমার কোনো ব্যাট ট্যাট লাগবে না, আপনি আসলেই আমার খুশি, কিংবা বাবা যদি জিজ্ঞেস করতো যে আমি আসলে তোমার ভালো লাগবে না, তোমাকে দামি ব্যাট কিনে দেবো, কিন্তু দুটো পারবো না একটাই পারবো, তাহলে সমস্যাটা শেষ হয়ে যেত। সেভাবেই যদি স্বামী আর স্ত্রী দুইজন যদি খুলে এক দুসরার সাথে কথা বলবে, দেখো তুমি এরকম করলে আমার ভালো লাগবে না, কিন্তু যদি তুমি এরকম করতে আমার খুব ভালো লাগে, তাহলে যদি এক দুসরার সাথে যদি কথা বলবে, তাহলে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না। সাধারণ মিসআন্ডারস্ট্যান্ডিং কেন হয়, যে যখন আমরা কথা না বলে মনের মধ্যে অনেক কিছু ভেবে নিই। আমার একবার এরকম ভুল হয়েছিল, আমি একবার ফ্লাইটে যাচ্ছিলাম এক জায়গা থেকে আরেকটা জায়গা, তো আমার পাশে একটা পতি পত্নী বসেছিল ছোট বাচ্চা মেয়ে নিয়ে, আর বাচ্চা মেয়েটা এত বেশি আওয়াজ করছে, আর ওই মানে যে স্ত্রীটা মানে মাটা ঘুমাচ্ছে, আর ওটাই পুরো মানে 3 ঘন্টা ফ্লাইট ছিল আমার, হায়দ্রাবাদ থেকে ভায়া যাওয়ার ছিল। 3 ঘন্টা ফ্লাইটে ও বাবাই দেখছে ও মেয়েকে মানে ডাইপার চেঞ্জ করছে, খাওয়াচ্ছে সবকিছু, আর মাতাজিটা মানে একদম সুন্দরভাবে ঘুমাচ্ছে, আর মাঝে মধ্যে যদি কোনো আওয়াজ হচ্ছে রেগে যাচ্ছে, চোখ দেখাচ্ছে বড় করে। আর আমি মনের মধ্যে ভাবছি কিরকম মা, আরে বাবাটা কত ভালো, কত সুন্দরভাবে নিজের ছেলেকে দেখছে। শেষে আমার ফ্লাইট যখন নেমে গেছে, আমি জাস্ট আমার ল্যাপটপটা বার করে সামানটা বার করছি, আমি জাস্ট শেষে ওনার ব্যাপারে মানে ওনার দিকে দেখে বললাম যে আপনি খুব সুন্দর বাবা, আপনি কত সুন্দরভাবে আপনার বাচ্চাকে দেখেছেন। তখন উনি আমাকে বললেন যে মাতাজি হ্যাঁ আমি তো খুব সুন্দর ভাবে আমার মেয়েকে দেখেছি, কিন্তু আমার থেকে বেশি আমার স্ত্রী হচ্ছে খুব সুন্দর মা। তো আমি বুঝতে পারলাম না। তারপরে ওর মাটা বলছে যে না মাতাজি অ্যাকচুয়ালি 3 দিন থেকে 3 রাত থেকে আমি ঘুমাই না, কেন আমার মেয়ের খুব বেশি জ্বর ছিল, তো পুরো 3 দিন পুরো 3 রাত আমি ঘুমাই না, সবসময় ওর সেবা করছিলাম। এখন আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি, তো সে একটু ফ্লাইটে যাচ্ছে একটু ঘুম দেবো, কেন ওখানে কিছু প্রোগ্রাম আছে। তারপরে আমি যখন সামান
সামানটা নিয়ে নিচে নামছি, তখন আমার মনের ভিতরে খুব খারাপ লাগলো যে আমি অনেক কিছু ভেবে নিয়েছি, যে এই লোকটা কত ভালো, ওর স্ত্রীটা কত খারাপ, বাচ্চাকে দেখছে না, আরামে ঘুমাচ্ছে। কিন্তু তারপরে আমি যখন শুনলাম কথাটা, তখন বুঝতে পারলাম যে এই মেয়েটা খুবই ভালো মা, কিন্তু ও মানে 3 দিন ঘুমায়নি একসাথে। তো এরকম আমাদের জীবনে হতে পারে, অনেক সময় এরকম একটা ঘটনা হবে যেখানে হতে পারে আমরা আমাদের ইনফরমেশনটা পুরো নেই, আমরা জাস্ট একটু আধা ইনফরমেশন জানি আর আমরা অনেক কিছু ভেবে নিই। তো এটা খুব ইম্পর্টেন্ট যে কমিউনিকেশন, এক দুসরার সাথে কথা বলতে হবে। তো এখানে কি হয়, যখন দক্ষ প্রজাপতি রেগে যায় তখন শিব ঠাকুর ওখান থেকে উঠে চলে যায়। এখন এখানে একটা খুব সুন্দর গুণ পাঠ আছে। শিব ঠাকুর ওনার সাথে তর্কাতর্কি করে না, কিচ্ছু বলে না যে আপনি কেন আমার ব্যাপারে বাজে কথাগুলো বলছেন, আপনি কি ভাবছেন আমাকে, কিচ্ছুই বলে না, ওখান থেকে চুপ করে চলে যায়। এখন এইটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় যখন স্বামী স্ত্রীর ঝগড়া হয়, কিছু কিছু ঝগড়া এরকম আছে যে চুপ করে চলে যাওয়াই ভালো, বেশি ওটার ব্যাপারে মানে আরো ভিতরে ভিতরে গেলে ঝগড়াটা বেড়ে যেতে পারে। আর কিছু কিছু ঝগড়া এরকম আছে যে ওখান থেকে পালিয়ে না গিয়ে ওখানে থেকে সেটার একটা সলিউশন বার করতে হবে। সেটা আমাদেরকে বুঝতে হবে কোন কোন ঝগড়ার কত সময় দিতে হবে। যেরকম আমরা যখন কোনো একটা দোকানে গেলে আপনি যদি কোনো একটা জিনিসপত্র কিনবেন, ওই জিনিসপত্রের পিছনে লেখা থাকবে এমআরপি। এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, মানে এর থেকে বেশি আপনাকে এই জিনিসের জন্য পয়সা দেওয়ার দরকার নেই। যদি 30 টাকা লেখা আছে মানে 30 টাকাই দিতে হবে। এরকম প্রতি একটা ঘটনা আমাদের জীবনে যেটা আছে সেটার একটা এমআরপি আছে, ওর থেকে বেশি তার উপরে সময়টা খরচা করার দরকার নেই। যদি কোনো জিনিস ছোট আছে, কিপ ইট স্মল, মানে ইংলিশে বলছে কিপ স্মল থিংস স্মল। যেটা ছোট আছে সেটা ছোট থাক, ছোট জিনিসকে বড় করবেন না। আর যদি অনেক সময় কিছু একটা বড় জিনিস আছে, তাহলে সেটাকে মানে সেটা থেকে পালিয়ে যেতে নেই, না ঠিক আছে চলো আমরা যদি 10 দিন কথা বলবো না এক দুসরার সাথে, তাহলে আপনি আপ ঠিক হয়ে যাবে। অনেক সময় এটা ঠিক নাও হতে পারে। যেরকম যদি কোনো বীজকে বপন করা হয়, তো ধীরে ধীরে ওটা থেকে চারা বার হবে, আর চারা থেকে একটা বড় গাছ হবে, আর গাছের ফল আসবে। এরকম যদি কোনো সময় আমার ভিতরে কিছু রাগ আছে, না পতির মানে স্বামীর ভিতরে কিছু রাগ আছে, আর এক দুসরাকে না বলে যদি ওটার মানে ও বীজের বপন করে দিয়েছে, তার ওটা একটা বড় গাছ হয়ে যাবে। তারপরে ওটার ওটার থেকে বড় বড় ফল বার হবে। তো তার আগেই ওর বীজটাকে পুড়ে দিতে হবে। তার মানে সাথে সাথে কথা বলে নিতে হবে, ঠিক আছে আপনি এটা করলেন আমি এটা করলাম, এরকম হলো, ওখানে কথাটা শেষ করতে হবে। অনেক সময় ঝগড়াটা না মিটিয়ে যদি আমরা ঘুমিয়ে যাই, তাহলে ওটা আমাদের কনসিয়াসনেস, আমাদের মনটাকে অপবিত্র করে দেয়। যেরকম রাত্রে ঘুমাবার আগে আমরা সবাই ব্রাশ করি, কেন কেন ব্রাশ যদি না করব, দাঁতের ভিতরে যে ছোট ছোট জিনিসগুলো আছে সেটা পুরো রাত মানে বড় হয়ে যাবে, ডিকে হয়ে যাবে, আর দাঁতটা খারাপ হয়ে যাবে। সেরকম মনটায় পবিত্র করে ঘুমাতে হবে, নাহলে ওটা আমাদের কনসিয়াসনেসকে খারাপ করে দেয়। অনেক সময় ওই জিনিসগুলো আমাদের মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়, আর ওখানে ঘর করে নেবে, আর ওখান থেকে বাইরে হবে না। আর ধীরে ধীরে এক দুসরার উপরে নফরত মানে কি হেট্রেড হয়ে যাবে, ওটার জিনিসটা খুব বড় হয়ে যাবে। সেজন্য সাথে সাথে যখনই ঝগড়া হয় মিটাতে চেষ্টা করতে হবে, এক দুসরাকে ক্ষমা চায়, ওখানে ওখানে ওই কথাটা শেষ করে দিতে হবে। আর যে জিনিসটাকে যত দাম দিতে হবে অতই দাম দেবেন, ওর থেকে বেশি দেবেন না। যেরকম যদি আজকে আমাকে মশা কাটছে, তা আমাকে অল আউট লাগাতে হবে। কিন্তু যদি আমি বলবো আমাকে মশা কাটছে আমি এখনই দেখাই, আর যদি আমি একটা কোনো পিস্তল মানে একটা কোনো গান নিয়ে আসে, মেশিন গান নিয়ে এসে পুরো রুমে যদি কোথায় আছে মশা আমি এখনই মেরে ফেলবো, তো কি হবে, বাড়ির ভিতরে যে লোকেরা আছে ওরা মরে যাবে, মশা মরবে না। তো মশা জন্য মেশিন গানের দরকার নেই, মশা জন্য অল আউট হলেই যথেষ্ট। এরকম ছোট ছোট জিনিসকে বড় করতে নেই, ছোট জিনিসটা ছোট, বড় জিনিসটা যেটা আছে সেটা মানে সিনিয়র ভক্তদের সাহায্য নিয়ে, বাড়িতে যারা বড় লোক আছে তাদের সাহায্য নিয়ে সেটাকে সর্ট আউট করে দিতে হবে। তো ওখান থেকে শিব ঠাকুর চলে যায় আর কিছু বলে নেই পার্বতীকে কি হয়েছে। তারপরে কি হচ্ছে, কিছুদিন পরে আরেকটা যজ্ঞ হচ্ছে ওখানে দক্ষ প্রজাপতির। আর তখন কৈলাসে থেকে মানে পার্বতী দেখে বলছে এখানে এত সুন্দর সুন্দর বিমানগুলো চলে যাচ্ছে, সব স্ত্রীরা এত সুন্দর সুন্দর গয়নাগুলো পরে সাজিয়ে টাজিয়ে কোথায় যাচ্ছে সবাই নিজের নিজের স্বামীর সাথে। যখন শিব ঠাকুরকে জিজ্ঞেস করে তখন উনি বলছে হ্যাঁ ওরা সবাই যাচ্ছে দক্ষ প্রজাপতির বাড়িতে, খুব সুন্দর একটা যজ্ঞ আয়োজন হয়েছে। তখন সতী বলছে এটা কি আমার বাপের বাড়িতে হচ্ছে, তাহলে আমি যাব, আমাদেরকে ডাকে নেই নাকি? তখন শিব বলছে না না আমাদেরকে ডাকে নেই, সেজন্য আমাদের যাওয়া উচিত না। তখনই তর্কাতর্কি করবে, কেন আমি যাব না, নিজের বাবার বাড়িতে কি ডাকলেও কি আছে, না ডাকলে কি আছে, আমার হক আছে, আমি যাব, কিছু হবে না।
তখন শিব ঠাকুর বলছে, দেখো গতবারে আমি গেছিলাম, অনেক অপমান হয়েছে, তুমি গেলে তোমার অপমান হবে, আমি তোমার ভালো জন্য বলছি, তুমি যাবে না। এখন এর মনের মধ্যে খুব রাগ লাগছে যে কেন এরকম করছে, আমি যখন যেতে চাই আমার বাবা মা থেকে আমাকে কেন দূর করছে, অনেক মানে মন খারাপ হয়ে যাচ্ছে। এটা একটা খুব সুন্দর গুণ পাঠ। অনেক সময় আমরা আমাদের নিজের স্ত্রীকে কিংবা আমাদের নিজের স্বামীকে ভুল বুঝি, আমাদের বিশ্বাস নেই যে হ্যাঁ ও হচ্ছে আমার শুভচিন্তক, ও হচ্ছে আমার বন্ধু, ও আমার ভালো জন্য বলছে, সেটা আমরা মানি না। ও এরকম কেন বলছে, ওর থেকে উল্টা করতে চেষ্টা করে, আর সেখানে পুরো জিনিসটা খারাপ হয়ে যায়। কেন অনেক সময় ও যেটা দেখছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না, অনেক সময় আপনি যেটা দেখছেন সেটা ও দেখতে পাচ্ছে না। যেরকম আপনি দেখবেন অনেক সময় আমাদের এখানে বিশাখাপট্টনমের সমুদ্রের কাছে মন্দির আছে, অনেক সময় বাচ্চাদেরকে যদি আমরা বলি না এই সমুদ্রের কাছে যাবে না তো, ওখানে ডেঞ্জার আছে, কিন্তু বাচ্চারা ভাবে কেন এরকম বলছে ডেঞ্জার, ওখানে তো আনন্দ আছে। মা কি আনন্দ দেখতে পাচ্ছে না? সমুদ্রের কাছে গিয়ে খেললে কত আনন্দ আছে, কিন্তু মা আনন্দ না, মা ডেঞ্জার দেখতে পাচ্ছে যে না ওখানে গিয়ে সমস্যা আছে, কিন্তু জলের ভিতরে যদি ভেসে যায়। আর বাচ্চাটা ও সমস্যাটা দেখতে পাচ্ছে না, ও শুধু আনন্দ দেখতে পাচ্ছে, কেন ও নিজের চোখ দিয়ে আলাদা জিনিস দেখছে, আমরা আলাদা দেখছি। এরকম স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় এরকম হয়, স্বামী কিছু বলে স্ত্রীর ভাল লাগে না, স্ত্রী কিছু বলে স্বামীর ভাল লাগে না, না ও এরকম কেন বলছে। তার মানে এক দুসরাকে ঠিকভাবে বুঝিয়ে বলতে হবে, জিনিসটা খুলে বলতে হবে যে আমি দেখো আমি কেন তোমাকে মনা করছি যেতে, আমি কেন, যদি ও আমার কথাটা কেন শুনে না, ওকে শোনা দরকার না, এরকম করলে শুনবে না, পুরো পুরো মানে বুঝিয়ে জিনিসটা বলতে হবে। অনেক সময় স্ত্রীরা ভাবে যে ওকে বোঝা উচিত না, এগুলো কি বলতে হবে আবার মাতাজি, এগুলো কি আবার বুঝাতে হবে, এতটুকু বুঝতে পারে না। অনেক সময় স্বামীরা বলবে এতটুকু বুঝতে পারছে না, আমি যখন বলছি 10 বার যাবে না, ও কেন বুঝতে পারছে না। সমস্যা হচ্ছে যে আমরা ভক্তের সাথে বিয়ে করেছি, আমরা কোনো যোগীর সাথে বিয়ে করি না। যদি আমরা কোনো যোগীর সাথে বিয়ে করেছি তাহলে কোনো চিন্তা নেই, যোগীকে কিছু বলার দরকার নেই, আমরা না বললেও চোখ বন্ধ করে বুঝে যাবে আমরা কি কি বলতে চেষ্টা করছি। কিন্তু আমরা তো কোনো যোগীর সাথে বিয়ে করি না, আমরা তো ভক্তের সাথে বিয়ে করেছি। তো ভক্তকে মানে আমরা খুলে বলতে হবে, না বললেও বুঝতে পারবে না, ও মানুষ, ভগবান না, ওকে বলতে হবে। তো এরকম স্ত্রীকে যদি কিছু স্বামী বলছে ওকে বুঝাতে হবে, স্বামী যদি স্ত্রীকে কিছু বলছে, দুইজন এক দুসরাকে বুঝাতে হবে। মেন হচ্ছে এক দুসরার উপরে বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে এ হচ্ছে আমার শুভচিন্তক, আমার ভালো জন্য বলছে। অ্যাকচুয়ালি ভক্তি জীবনে একটা পার্টনার আমাদের সাথে, ভক্তি জীবনে আমাদের যে যাত্রা, এই যে যাত্রা আছে, এই যে আমাদের একটা, এটাতে একটা কোনো পার্টনার পাওয়া আমাদের কত ভাগ্য আছে। এখানে এটা খুব কঠিন আছে, এই যে পুরো জার্নি আছে গোলক বৃন্দাবন যাওয়ার, একটু সহজ না। আর এই জার্নিতে আমরা যদি কাউকে সাথে পেয়েছি, এটা আমাদের ফরচুন, এটা আমাদের খুব মানে সৌভাগ্য, সেটাকে বুঝতে হবে। আমি আপনাকে একটা জোক বলতে চাই। একটা পতি মানে খুব আনন্দ করে অফিসে, মানে আজকে খুব আনন্দিত আছে, তো ওর আশেপাশে যারা কাজ করে কম্পিউটারে বলছে কি ব্যাপার আজকে তুমি খুব খুশি মনে হচ্ছে, বলছে না আমি আজকে একটা কিরকম কাজ করে আসলাম, আমার স্ত্রীকে বাড়ির ভিতরে লক করে এসে গেছি। বলছে ওটাতে খুশি হওয়ার কি আছে? বলছে না না তুমি জানো না, আমি কি করেছি, ওই যে ঘরের ভিতরে যেখানে ওকে লক করেছি সেখানে 50 খানা শাড়ি দিয়েছি। বলছে সেখানে খুশি হওয়ার কি আছে? বলছে না না তুমি বুঝতে পারছো না, 50 খানা শাড়ির সাথে 50 খানা ব্লাউজ পিস, ম্যাচিং করে বিন্দি, ম্যাচিং করে ব্যাং মানে চুড়িগুলো, অনেক কিছু দিয়েছি। বলছে এটাতে খুশি হওয়ার কি আছে? বলছে না তুমি বুঝতে পারছো না আমি কি করেছি, সবকিছু দিয়েছি কিন্তু ওখানে আয়না নেই, এখন কি হবে দেখবে, বিকেল পর্যন্ত মেয়েটা রেগে যাবে। কেন আয়না নেই? তুমি যতই সুন্দর শাড়ি দাও, যদি আয়নাতে নিজেকে দেখতে পারবে না তাহলে ওর মনটা খারাপ হয়ে যাবে, আমি জানে করে এরকম করে এসেছি। তো আমি কেন এটা বলতে চেষ্টা করছি যে আমাদের জীবনে যতটুকু জিনিস থাকলেও যদি আয়না না থাকে তাহলে কি করে বুঝতে পারবো যে আমরা কিরকম লাগছি দেখতে, কিংবা আমরা কিরকম ব্যবহার করছি। আর আমাদের জীবনের আয়না হচ্ছে আমাদের স্ত্রী, কিংবা আমাদের জীবনের আয়না হচ্ছে আমাদের স্বামী। কেন বাইরের জগতে সবাই আমাদেরকে বাহ করবে, বাহ আপনি তো খুব ভালো ভক্ত, আপনার মতন শুদ্ধ ভক্ত কেউ নেই। কিন্তু একজনই আছে পুরো জগতে যে আমাদেরকে সত্যি কথা মুখের উপরে বলবে যে না হতে পারে তোমাকে সবাই এরকম বলছে কিন্তু তুমি এরকম আছো, যেটা আমাদেরকে
আয়না দেখাবে, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্বন্ধ, যেখানে কোনো ফর্মালিটি নেই, মানে এক দুসরাকে সত্যি কথা কি আছে সেটা বলবে। অনেক সময় আমাদের নিজে আত্মনিরীক্ষণ করা খুব কষ্ট আছে, যে আমাদের ভিতরে কি খারাপ গুণ আছে, কি ভালো আছে, কিন্তু ও বলতে পারবে। একটা পার্টনার ইন কৃষ্ণা কনসিয়াসনেস, যে আমাদেরকে বলতে পারবে যে এই তুমি আজকাল হোয়াটসঅ্যাপ আর ফেসবুক অনেক বেশি দেখছো, 2-3 দিন থেকে তোমার হাতে ভাগবতম দেখি না, কি হয়েছে? কিংবা ও আমাকে বলবে যে হ্যাঁ তোমার আজকাল আমি দেখছি জব করতে করতে ঘুমিয়ে যাচ্ছ। এই সত্যি কথাগুলো কে বলবে আমাদেরকে? তো এই স্বামী স্ত্রীর সম্বন্ধটা খুব সুন্দর, এটা একটা খাটা মিঠা একটা সম্বন্ধ আছে, যেখানে এক দুসরাকে সত্যি কথা বলতে পারবে। তো এটা খুব ইম্পর্টেন্ট। সো এক দুসরের উপরে বিশ্বাস রাখা উচিত। ও আমাকে এরকম কেন বলবে, ও কে বলার, এরকম না হয়ে সো থ্যাংক ইউ, মানে যে কমপক্ষে আমি কি, আমাকে সেটা আয়না দেখাচ্ছে বলে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। সো এখানে শিব ঠাকুর মানে অনেকটা বোঝাতে চেষ্টা করেছে, কিন্তু শুনেনি দাক্ষায়ণী, সতী শুনেনি আর চলে যাচ্ছে। আর যখন চলে যায় ওখানে, মানে যেখানে যজ্ঞ হচ্ছে, সেখানে যাওয়ার পরে মানে খুব দুঃখ যে আমি এখানে আসলাম বা কেন, ওখানে কেউ ওর সাথে কথা বলছে না, কেউ ওকে মান দেয়নি, ওখানে শিব ঠাকুরের কোনো আসন পর্যন্ত রাখা হয়নি, আর ওখানে যে ওনার দিদি আর ওনার বোন গিলো আর ওনার নিজের মা বাবা কেউ ওনার মানে পাত্তা দিচ্ছে না, কেউ ওনার সামনে পর্যন্ত দেখছে না। তখন আর ওনার মনের ভিতরে মানে এত খারাপ লাগছে যে আমি এখানে কেন আসলাম, আমার পতির কথা শুনলে ভালো হতো, আমার খুব অপমান হয়ে গেছে এখানে। আর এখন দেখেন আপনি, একটা মানুষের সাইকোলজি, যদি কোনো শত্রু যদি আমাদের সাথে ঝগড়া করে, সেটা এত খারাপ লাগবে না যদি আমাদের নিজে কেউ আত্মীয়, আমাদের নিজে অন্তরঙ্গ, আমাদের কেউ নিজের যদি আমাদের সাথে কথা বলবে না, মৌন থাকবে, তাহলে আমাদের গায়ে লাগবে যে আরে কেউ আমার সাথে কথা বলবো না, কথা বললো না, কেউ আমার সামনে দেখলো না, সেটা খুব গায়ে লাগে। তখন ওনার মানে খুব খারাপ লাগছে যে কেউ তো আমাকে পাত্তা দেয়নি, এখন আমি কি করব। এখন উনি মানে সাথে সাথে ভাবছে ঠিক আছে, তাহলে আমি এখন আমার দেহ ত্যাগ করি, দেহ রেখে দিই, কেন আমি এখন এই মুখটা নিয়ে আমার পতিকে কি দেখাবো। তো সাথে সাথে মানে উনি কি করছেন, মানে যেখানে যজ্ঞ হচ্ছে মাঝখানে গিয়ে উনি নিজের শরীরের অগ্নি দিয়ে উনি নিজেকে মানে জ্বলাতে চেষ্টা করছে। আর সেই সময় আপনি দেখেন মানে ওখানে যে বাতাবরণটা, দক্ষ প্রজাপতি নিজের মেয়ে আছে তাও ওকে মানে বারণ করছে না যে হে তুমি মানে এটা কি করছো, এরকম কেউ বলে নাই, সবাই তামাশা দেখছে, মানে মজাটা দেখছে কি হচ্ছে। এখন এখানে যদি কেউ এই কথাটা মানে পড়বে ভাগবতে, তাহলে কি বুঝতে পারবে যে কি দক্ষ প্রজাপতি অনাসক্ত ছিল, মানে খুব ভক্তিতে ছিল নাকি যে হ্যাঁ ঠিক আছে আমার মেয়ে জ্বলে গেলে কি আছে, না অনাসক্ত না, খুব বেশি আসক্ত ছিল। কিসের জন্য আসক্ত ছিল? নিজের অহংকার, যে শিব আমার অপমান করেছিল গতবারে, এইবারে ওর স্ত্রীটা যদি জ্বলেও যায় আমার কি, যদি মরেও যায় আমার কি। তার মানে ও নিজের মেয়ে বলে ভাবছে না, শিবের স্ত্রী বলে ভাবছে। আর এখন খুবই আনন্দিত, ভালো, ও শিবের স্ত্রীটা জ্বলে গেলে এখন শিব বুঝতে পারবে আমার অপমান করেছিল, ওর খুব ভালো হয়েছে। তো এখানে একটা খুব সুন্দর জিনিসটা বুঝার মতো আছে। অনেক সময় আমরা ভাবি এ আমার সাথে এরকম কেন ব্যবহার করছে, আমি এর সাথে কত ভালোভাবে ব্যবহার করেছি, কিংবা এ আমার সাথে কিরকম ব্যবহার করছে। হতে পারে ও আপনাকে একটা আলাদা ফ্রেমে লাগিয়ে দিয়েছে, ফ্রেম বুঝতে পারছেন, যেখানে আমরা ফটো ফ্রেম করি না, ফ্রেম। হতে পারে ও আপনাকে একটা আলাদা ফ্রেমে দেখছে। এখানে যখন দক্ষ প্রজাপতি সতীকে দেখে তখন ওকে নিজে মেয়ের মতন দেখছে না, শিবের স্ত্রী মতন দেখছে। যদি নিজের মেয়ের মতন দেখতো তাহলে ওকে বাঁচাতো, এই তুমি এরকম কেন করছো, কিন্তু শিবের স্ত্রী। এরকম অনেক সময় আমাদের সাথে যখন কেউ কথা বলে, অনেক সময় আমাদেরকে আলাদা ফ্রেমে রেখে দিয়েছে, সেজন্য আমাদের সাথে এরকম ব্যবহার করছে। সেজন্য ওটা ওদের ভুল না, ওদেরকে ক্ষমা করে দিতে হবে। যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি আজকাল হয় না কিন্তু আগেকালে, এখন আমি বলবো, অনেক সময় আপনি দেখবেন সেল ফোনে কেউ ইয়ারফোনস দিয়ে কথা বলবে, কেউ ওর এটা কি বলা কর্ডলেস আছে, কর্ডলেস মানে কানের ভিতরে ছোট্ট এরকম রেখে দেবে, আর ফোনটা কোথাও দূরে থাকবে আর ও কথা বলতে থাকবে। আর অনেক সময় যদি কোনো ক্রিকেটের কমেন্ট্রি শুনছে কিংবা কোথাও কিছু ক্রিকেটের ব্যাপারে কথা হচ্ছে, হতে পারে ও নিজের হাত নিয়ে মানে বোলিং এর অ্যাক্টিং করছে, মানে ব্যাটিং এর অ্যাক্টিং করছে। আচ্ছা, যদি কেউ টেকনোলজি না বুঝতে পারে তাহলে ভাববে যে এ কি আমাকে মারতে চেষ্টা করছে নাকি। অনেক সময় আপনি দেখবেন, আমি যখন যাই ওই ডিপার্টমেন্টাল স্টোরে, আপনি যদি কিছু কেনাকাটা করতে যায় না, এই ইয়াংস্টার্স
এরকম এরকম হাত দিয়ে করতে থাকে যেরকম ওরা নিজেই কোনো বড় ক্রিকেটার। আপনি যদি দূরে থেকে দেখবে বলে আমাকে মারতে আসছে নাকি, কিন্তু আমরা এডুকেটেড বলে আমরা বুঝতে পারি যে না না ও কানে কিছু গান শুনছে কিংবা কানে কিছু ক্রিকেটের কমেন্ট্রি শুনছে। তো অ্যাকশনটা এরকম আছে কিন্তু ও আপনাকে কিছু করতে চায় না, ও নিজেদের নিয়ে ব্যস্ত আছে, কিছু শুনছে কানে করে। এরকম আমাদের জীবনে যখন আমরা কারোর সাথে কথাবার্তা বলি, অনেক সময় যদি ওদের কথাটা আমাদের গায়ে লাগে তখন আমাদের বুঝতে হবে যে না ও আমার সাথে এরকম ব্যবহার করছে কিন্তু এখনো কি বলে মায়ার চশমা পরে আছে, কিংবা ও সত্ব রজস তমস গুণে নিয়ে মানে বন্ধনে আছে, ও গুণের একটা প্রভাবে এরকম কথা বলছে, কিন্তু লোকটা এরকম না। এরকম করে মনটাকে বুঝাতে হবে, কেন এটা সত্যি কথা। আমরা সবাই হচ্ছে শুদ্ধ আত্মা, আমাদের ভিতরে কোনো কিছু দোষ নেই, কিন্তু এই যে সত্ব রজস তমস এই তিনটা আমাদের পিওর সোল, আমাদের পবিত্র আত্মাকে ঢেকে দিয়েছে। সো ও প্রভাবে আমরা কথাবার্তা বলি। অনেক সময় তমসটা বেশি হয়ে যায়, রজসটা বেশি হয়ে যায়, তখন রাগ আসে। অনেক সময় সত্বটা বেশি হয়ে যায়, সত্বগুণ, তখন আমাদের ভক্তি করতে ইচ্ছা করে, দান করতে ইচ্ছা করে, কারো সাহায্য করতে ইচ্ছা করে। সো এই সত্ব রজস তমস আমাদেরকে একটা পুতুলের মতন নাচ করায়। আরে এই সত্ব রজস তমসে নাচে আমরা পুতুলের মতন নাচ করতে থাকি। সো অনেক সময় যদি কেউ আমাদের সাথে ব্যবহারটা ভালোভাবে না করে, আমাদের এটা বুঝতে হবে যে ও বেচারা, ওর কোনো দোষ নেই, সত্ব রজস তমস ওকে নাচ করাচ্ছে, কি করবে, একটু তমসটা বেড়ে যাচ্ছে তো ওখানে আমাদের উপরে রাগ দেখাচ্ছে, এরকম বুঝতে চেষ্টা করতে হবে। এখানে দক্ষ প্রজাপতির কি হয়েছে, এখনো ভাবছে না যে আমার মেয়ে, বলছে শিবের স্ত্রী, মরে গেলে কিছু হবে না। তো এরকম অনেক সময় যখন আমরা অন্য লোকের সাথে ব্যবহার করি, সত্ব রজস তমসের প্রভাবে আমাদের ব্যবহারটা বদলতে থাকে। কিন্তু আমাদের ওটার উপরে বেশি পাত্তা না দিয়ে বুঝতে হবে যে ওর হৃদয়ে কৃষ্ণ আছে, এর হৃদয়ে কৃষ্ণ আছে, আমার হৃদয়ে কৃষ্ণ আছে, আমরা সবাই হচ্ছে কৃষ্ণের অঙ্গ, কৃষ্ণের পার্ট এন্ড পার্সেল। আর এইরকম মনে ভেবে ক্ষমা করতে চেষ্টা করতে হবে। তো তারপরে শেষে কি হচ্ছে, দক্ষয়ানী নিজের শরীরকে জ্বালিয়ে দিচ্ছে। তো আপনি যদি দেখবেন কোনো দুটো জিনিসকে যদি আপনি নিয়ে ওয়েল্ডিং বুঝতে পারছেন, ওয়েল্ডিং যখন করি আমরা, যখন আমরা কোনো জিনিসে জোড়াতে চাই, তখন আপনি দেখবেন এখান থেকে কিছু কাটতে হবে, এখান থেকে কিছু কাটতে হবে, তখন দুটো একসাথে মানে জুড়ে যাবে। এরকম এই যে স্বামী স্ত্রী সম্বন্ধটা একটু একে একটু মানে নমন করতে, একে একটু নুইতে হবে, একে একটু নুইতে হবে, তখন গিয়ে দুজনের একটা ভালো, না আমি কেন এ করব, ও বলবে আমি কেন ঝুঁকবো, তাহলে ও সম্বন্ধটা কোনোদিন ভালো হবে না। যদি একটা ভালো মিশ্রণ করতে হবে তাহলে দুইজনকে একটু মানে কি বলে বিনয়ী হতে হবে, একটু কম্প্রোমাইজ করতে হবে, তখন গিয়ে একটা খুব সুন্দর সম্বন্ধ দুজন মধ্যে হবে। অবশ্য আমরা যখন এক দুসরাকে দেখি তখন আমরা একটা জিনিস ভুলে যাই যে স্ত্রী হচ্ছে বৈষ্ণবী আর স্বামী হচ্ছে বৈষ্ণব। যেরকম বাইরের জগতে আমরা খুব সাবধান থাকি যে বৈষ্ণব অপরাধ করতে নেই, কিন্তু নিজের বাড়িতে আমরা ভুলে যাই যে আমি যার সাথে কথা বলছি সে হচ্ছে একটি বৈষ্ণবী, কিংবা আমরা যার সাথে কথা বলছি সে হচ্ছে একটা বৈষ্ণব। যদি সেটা আমরা মনের মধ্যে রাখবো তাহলে আমরা বৈষ্ণব অপরাধ করবো না। তো অনেক কিছু আমরা চর্চা করলাম, কিন্তু এই সব কিছু করার জন্য, জীবনে আচরণ করতে জন্য শক্তি কোথা থেকে আসবে? শক্তি আসবে যদি কারো ভক্তি শক্ত আছে, মানে কারো যদি সাধনা ভালো আছে, তাহলে এই সব কিছু জীবনে আচরণ করতে জন্য শক্তি পাবে। কেন এই ভৌতিক জগৎ হচ্ছে একটা সমুদ্রের মতন, আর সমুদ্রে ঢেউগুলো খুব মানে জোরে আসে, কিন্তু যদি আমাদের জাহাজটা দড়ি দিয়ে যদি কি বলে ওই ননগার বলে না কি বলে, ওটা হ্যাঙ্গার, ওটা যদি হ্যাঙ্গারে খুব ভালোভাবে শক্ত দিয়ে বাঁধা আছে জাহাজটা, তাহলে সমুদ্রের ঢেউটা কত বা জোরে না আসুক, আমাদের জাহাজটা হিলবে কিন্তু ভেসে যাবে না, ডুবে যাবে না, জাহাজটা হিলবে কিন্তু বেঁচে থাকবে। এরকম এই ভৌতিক জগতে
অনেক ঢেউ আসবে, কিন্তু যদি আমাদের জীবনকে শক্ত করে কৃষ্ণর সাথে বাঁধা আছে তাহলে আমরা ভেসে যাব না, আমরা ডুবে যাব না। হ্যাঁ, সমস্যা আসবে আর যাবে, আসবে আর যাবে, কিন্তু গুরু সাধু শাস্ত্র কৃষ্ণকে ধরে রাখতে হবে। যদি আমরা নববিধ ভক্তি স্মরণ আর কীর্তন শ্রবণ আত্মনিবেদন এইগুলো সব যদি আমরা পাদ সেবন ভালোভাবে যদি আমরা করি, তাহলে যে কোনো ঢেউ থেকে আমাদের নিজেকে আমরা বাঁচাতে পারবো। তো এই গৃহস্থের জীবনের মেইন জিনিস হচ্ছে যে কৃষ্ণকে মাঝখানে রাখতে হবে। যদি আমাদের সবসময় আমাদের মনের ভিতরে এটা আমরা কনসিয়াস থাকবো যে কৃষ্ণ ইজ দ্য সেন্টার অফ আওয়ার লাইফ, আমাদের জীবনে মাঝে আছে কৃষ্ণ, আর জীবনের উদ্দেশ্যে আছে কৃষ্ণকে সন্তুষ্ট করা, আর সবার মধ্যে কৃষ্ণ আছে, আর বৈষ্ণব অপরাধ করতে নেই, আর মেইন গোল জীবনের লক্ষ্য হচ্ছে গোলক বৃন্দাবন যাওয়া, তাহলে এই ছোট ছোট জিনিস নিয়ে সময় নষ্ট করতে নেই। কেন আমরা যে এত বেশি চেষ্টা করি আরেকটা লোককে চেঞ্জ করতে জুড়ে, কিন্তু যাকে আমরা চেঞ্জ করতে চেষ্টা করছি সে তো আমাদের সাথে স্থায়ী থাকবে না। এই জন্মে ও পতির মতাম আছে, কিংবা মা বাবা কিংবা বাচ্চারা, আরেকটা জন্মে আরেকটা পতি, আরেকটা, এরকম তো চেঞ্জ হতেই থাকবে। তাহলে সময় অন্য কাউকে চেঞ্জ করা আর পিছনে সময়টা না নষ্ট করে কৃষ্ণের সাথে সম্বন্ধটা কিভাবে দৃঢ় করতে পারবো সেটার উপরে যদি বেশি সময় খরচা করা হয় তাহলে সেটা আমাদের লাভ হবে। আর যত সম্ভব অ্যাডজাস্ট করে নিতে হবে, কেন এই ভৌতিক জগতে সবসময় সমস্যা আছে। আপনি বলতে পারবেন না যে হ্যাঁ 2 বছর আগে আমি আনন্দে ছিলাম, এখন এই সমস্যা আছে না। সমস্যা তো সবসময় আছে। একটা ছোট বাচ্চার জন্ম হয়, ও বড় সমস্যা, কিন্তু বেচারা কথা পর্যন্ত বলতে পারে না, ওকে অনেক সময় জোর করে মা দুধ খাইয়ে দেয়, ও খেতে চায় না, বমি হয়ে যায় কি করে। আর অনেক সময় পটি মানে মলমূত্রতে পড়ে থাকে, মা ঘুমিয়ে আছে দেখে না। একটা ছোট বাচ্চার কত জীবনের সমস্যা আছে। আর ঠিক আছে, যখন একটু বড় হবে তখন আরো সমস্যা, এক্সাম, পরীক্ষা দিতে হবে, স্কুলে যেতে হবে। ঠিক আছে, আর একটু বড় হলে আর একটা সমস্যা, কোন কলেজে সিট পাবে। ঠিক আছে, কলেজে সিট পেয়ে গেছে, আর একটা সমস্যা, চাকরি পাবে কিনা। ও ঠিক আছে, চাকরি পেয়ে গেছে, আর একটা সমস্যা, ভালো মেয়ে পাবে কিনা। ঠিক আছে, ভালো মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে, বাচ্চা হবে কিনা। ঠিক আছে, বাচ্চা হয়ে গেছে, এখন বাচ্চার পড়াশোনা কোন ঠিক হবে কিনা। ঠিক আছে, ওর হয়েছে তো বৌমা কিরকম আসবে, ও ভালো আছে কিনা, নালে পুরো পরিবারটা নষ্ট হয়ে যাবে, নালে কোনো না কোনো সমস্যা। শেষে যখন দেহ রাখে তখনও সমস্যা আছে, কেন আমাদের দেহটাকে জ্বলাতে জন্য শ্মশানে নিয়ে যেতে হবে। আর বোম্বে আর দিল্লি আর কলকাতা বড় বড় সিটিতে এত বেশি ট্রাফিক জ্যাম থাকে, একটা শরীরকে জ্বলাতে জন্য শ্মশানে নিয়ে যাবে, 5 ঘন্টা ট্রাফিকে বসে থাকতে হবে। ওখানে বড় সমস্যা আছে, এটা না যে দেহ রাখার পরে সমস্যা আছে, দেহটা জ্বালাতে জন্য এত বড় বড় সমস্যা আছে বড় বড় সিটিতে। তো সমস্যা তো যখনই আমরা ভৌতিক জগতে পাই রেখেছি, তার মানে সমস্যার ভিতরে পাই রেখে দিয়েছি অলরেডি। আর এটাতে কিছু, সেই জন্য একটাই আমাদের মানে আশা আছে যে ভগবানের পায়টা ধরতে হবে দৃঢ় করে, আর কোনো সলিউশন নেই। ভগবানের পায়টা আমরা ধরে রাখি, আর একটা বিশ্বাস যে এখানে যেটাই আমাদের সাথে হচ্ছে কিছু পার্মানেন্ট না, সব কিছু চলে যাবে। দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। দিনকে বলতে পারবো না যে তুমি দাঁড়াও আমি রাত চাই না, আর চন্দ্রকে বলতে পারবো না তুমি দাঁড়াও আমি চাই না যেন সকল সকল তো হবেই, আর তারপরে রাত হবে, আর তারপরে আবার সকল হবে। যেরকম সমস্যা আসবে, তারপরে কিছু খুশি হবে, তারপরে আবার সমস্যা, দুঃখ হবে, তারপরে সুখ হবে, এটা কন্টিনিউস। সেই জন্য কৃষ্ণ অর্জুনকে বলছে তম তিতিক্ষস্ব ভারতা, সহ্য করো, আর কিছু করার নেই। কোনোদিন ঠান্ডা থাকবে, কোনোদিন গরম থাকবে, কোনোদিন কেউ মান দেবে, কোনোদিন কেউ অপমান করে ফেলবে। এটা একটা প্রসেস, মানে এটা কন্টিনিউয়াস জিনিস। যেরকম 1 টাকা পয়সা আপনি নিন, আপনাকে 2 দিকে নিতেই হবে। আমি এই পাশেটা চাই, ওই পাশেটা চাই না, সেটা বলতে পারবো না। আমি সুখ চাই কিন্তু আমি দুঃখ চাই না, সেটা হবে না। দুঃখের সাথে সুখ ফ্রি, সুখের সাথে দুঃখ হচ্ছে ফ্রি, না চাইলেও আসবে পিছনে। তো সেটা নিয়ে আমাদের মানে তৈরি থাকতে হবে যে সব জিনিস পাসিং আছে। আজকে যে আমার জীবনে সব ভালো আছে বলে আমার খুব বেশি খুশি হওয়ার দরকার নেই।
আর আজকে যদি আমি দুঃখী আছে তাহলে আমার বেশি দুঃখী হওয়া দরকার নেই, যেহেতু সুখে আসবে। জাস্ট কিছুদিন পরে আবার চাকার মতো, মানে চাকা একদিকে উপর যাবে, আবার একদিকে নিচে উপর, নিচে উপর। আর একটা জিনিস বুঝতে হবে, যে জিনিসটা আজকে আমাকে সুখ দিচ্ছে, হতে পারে কিছুদিন পরে ওটা আমার সুখের কারণ না, অন্য কিছু হয়ে যাবে। কোনো জিনিস এখানে স্থায়ী নেই এই ভৌতিক জগতে। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, আমার ভাই জার্মানি গেছিল, তো জার্মানি থেকে ও একটা রাবার নিয়ে এসেছে, মানে ওই বাচ্চারা যেটা বইয়ের ভিতরে পেন্সিল আর রাবার। এত আমার ভালো লাগতো, আমি ভাবতাম যে এই রাবার আমাকে যত আনন্দ দিচ্ছে, আমার আর দুনিয়া পৃথিবীতে কিচ্ছু লাগবে না। সবসময় আমার ক্যাম্পাসে ও রাবার নিয়ে ঘুরতাম। আর আমি ভেবেছিলাম যে আমি যখন পর্যন্ত, মানে এই রাবারটা সবসময় আমার সাথে থাকবে, আমি যখন পর্যন্ত মরে যাবো না আমি রাবারটা রাখবো। কিন্তু এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করবেন রাবারটা কোথায়, আমি জানি না। ও তো তখন আমি ভাবতাম এরকম, যখন ছোট ছিলাম, ক্লাস 3 কিংবা 4 ছিলাম। কিন্তু এখন ওটা আমাকে আনন্দ দিচ্ছে না, এখন অন্য কিছু আনন্দ দিচ্ছে। কিছুদিন পরে এটাও আনন্দ দেবে না, অন্য কিছু আনন্দ দেবে। আমাদের যেরকম স্বভাবটা, কোনো জিনিসই স্থায়ী না, আজকে যেটা আনন্দ দেবে কালকে অন্য কিছু আনন্দ দেবে। সেই জন্য বেশি সিরিয়াস নিতে নেই, এই ভৌতিক জগতে কিছুই সিরিয়াস নিতে নেই। সিরিয়াস নেবার একই আছে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাস এই মহামন্ত্রটাকে সিরিয়াস নিতে হবে, গুরুকে সিরিয়াস নিতে হবে। গুরু সাধু শাস্ত্র শ্রীমদ ভাগবতম পঠন করা, পাঠ করা, সেটা আমাদের খুব সিরিয়াস নিতে হবে। বাকি জিনিস আসতে থাকবে, যেতে থাকবে। আর যত সম্ভব ভালো স্বভাব রাখে, সবাই সাথে যদি ভালো ব্যবহার করে, তাহলে আমরা তাড়াতাড়ি আমাদের ভক্তি মার্গে আগে যেতে পারবো। সবাই সাথে ভালো সম্বন্ধ, কিন্তু যার সাথে আমাদের খারাপ সম্বন্ধ আছে, গোলক বৃন্দাবনের দরজার চাবিটা ও লোক কাছেই আছে। যদি আমরা কারো মন খারাপ করব, তাহলে আমরা ভগবদ্ধাম যেতে পারবো না। সবাই সাথে ভালো সম্বন্ধ রেখে, সবার সেবা করে, বৈষ্ণবদের অপরাধ না করে, নাম জপ করে বৈষ্ণব সেবা করি, তাহলে আমরা তাড়াতাড়ি ভগবদ্ধামে ফিরে যেতে পারবো। তো আমি এখানে শেষ করবো, আমার মনে হচ্ছে সময় হয়ে গেছে। খুব ধন্যবাদ। আমি জানি না আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা, অনেকগুলো শব্দ মানে আমার বাংলাতে আসেনি, খুব কনফিউজ হয়ে যায়, কারণ আমি এখানে সাধারণ তেলুগুতে কথা বলি। তো তেলুগুতে কথা বলতে গেলে খুব মানে ইজিলি বলতে পারি, বাংলাতে একটু আমার কষ্ট হয়। আই জাস্ট হোপ আমি আপনাকে কিছু মানে বুঝাতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে শেষ করবো। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।